যেটা ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনকে আমিও জানিয়েছি প্রশ্নের মাধ্যমে, যে বাংলাদেশের ইউনূস সরকার আপনাকে মিথ্যাবাদী বলেছেন, যে এই বিষয়টা সত্য নয়। যেসব তাহলে ট্রাম্প 29 মিলিয়ন অনর্থক বলছেন বাংলাদেশকে উনি সরাসরি অভিযুক্ত করছেন বা বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কাজ করছেন। এই অভিযোগটা আসলেই বা ইউএস প্রশাসনের জন্য খুবই লজ্জাস্কর, এবং আমার দৃঢ় বিশ্বাস এটার কনসিকুয়েন্স আমরা খুব দ্রুতই দেখতে পাবো। ইউনূসের সময় ফুরিয়ে আসছে, পৃথিবী আপনার জন্য সংকুচিত, বাংলার জনগণ আপনাকে আসলেই আর এক সেকেন্ডের জন্য এই যে অরাজক পরিস্থিতি, ইল্লিগালি যে আপনি বসে নির্দ্বিধায় মিথ্যা বলছেন, একজন শিশু, তার জন্য আপনি একবারও আসলেন না, মিডিয়ায় আসলেন না, বললেন না একটি কথা। 32 নম্বরের কথা তো বললামই না। বাংলাদেশের একটি শিশুর এত বড়, আমি শব্দগুলোই বলতে পারছি না, আমি স্ক্রল করতে পারি না ইয়াতে, ফেসবুক সামাজিক মাধ্যমে। আমার যদি কষ্ট হয়, আপনি দেশের প্রধান, আমি বলছি এক্সিকিউটিভ প্রধানের যে পদে আপনি দখল করলেন, সেখান থেকে একটি শব্দ বলছেন না, আর মিথ্যা কথা বলছেন আন্তর্জাতিক মিডিয়ার সামনে এসে যে বাংলাদেশে কোনো অপরাধ সংগঠিত হচ্ছে না, এর জন্য বিচার অবশ্যই হবে, বাংলার মানুষই আপনার বিচার করবে। আসলে আমরা যত বেশি জানি ততই হতবাক হচ্ছি। আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক তথা যে পরিস্থিতি উদ্ভব ঘটলো, সেটা টোটালি মেটিকুলাসলি ডিজাইনড, ইটস নট ইভেন প্ল্যান্ড, ইট ইজ ডিজাইনড। একদম পুঙ্খানুপুঙ্খরূপে এই ডিজাইনটা তৈরি করা হয়েছিল। আমরা যখন এটা প্রাথমিকভাবে বলতাম, তখন মানুষকে এটা বিশ্বাস করানো সম্ভব ছিল না। কিন্তু প্রফেসর, অনেকেই এখন প্রফেসর ডক্টর ওনাকে বলতে অস্বীকার করছেন, এবং সেটা সেই দলে আমিও। মোহাম্মদ ইউনূস যখন ইউএন মানে তাদের সাধারণ পরিষদে যোগদানের জন্য নিউ ইয়র্কে ছিলেন, উনি কিন্তু নিজেই এই ভিডিও সহ খুবই প্রচারিত, যে উনি নিজেই স্বীকার করলেন যে এটা মেটিকুলাসলি ডিজাইনড একটা ঘটনা, যেটাকে বলা যেতে পারে প্রাসাদ ষড়যন্ত্র হিসেবেই বলা যাবে। কারণ এটা যেটাকে আমরা বলি রেভলিউশন, আমরা যেটাকে বলি আন্দোলন, এই ধরনের কোনো এলিমেন্ট সেখানে ছিল না। কারণ আন্দোলনের বিভিন্ন ইয়ে থাকে, এলিমেন্ট গুলো একটাও খুঁজে পাবেন না সেখানে। কিন্তু আন্তর্জাতিক ভাবে যে ডিজাইনটা করা হলো, সেখানে এখন দেখা যাচ্ছে যে তারা তাদের নিজের কথাই ধরে রাখতে পারছে না। স্পেশালি ভলকার তুর্কের কথা যখন আজকে এখানে বলা হচ্ছে, উনি হলেন কমিশনের প্রধান। ওনার মামুন ভাই ইতিমধ্যে কথাগুলো বলেছেন, সেখান থেকে শুধু আমি যে লাইনটা মোটা দাগে বলবো, সেটা হলো ঘটনা ঘটার আগে এই কমিশনের কোনো কাজ নেই, তাকে অপেক্ষা করতে হবে। ঘটনা কোথায় মানবাধিকার লঙ্ঘন হলো, তখন ওনারা রিপোর্ট করবেন যে এখানে মানবাধিকার লঙ্ঘন হওয়ার ঘটনা শুনেছি, আমরা তদন্ত করে একটা রিপোর্ট পেশ করব, এবং সেখানে আমাদের রিকমেন্ডেশন থাকবে। এটার চেয়ে বড় কিছু তার কোনো কাজই নেই। তার টেলিফোন উঠানোর ক্ষমতা তার নাই অফিসিয়াল হিসাবে, যে আমি ভলকার তুর্ক, যেটাকে ইংলিশে উনি সেদিন বিবিসির সাথে বোধ হয়, তাই না, বিবিসির সাথে উনি বললেন যে এবং আমি করেছি। উনি আবার মনে খুব গর্ব করে বললেন যে আমি করেছি। সো যে কোনো আইনে, মানে আমরা যদি যাই জাতিসংঘের সনদে, সেখানে তো আপনি বললেন নিতে পারেন, তা নাম্বার দিয়ে বললেন। আমাদেরকে যারা শুনছেন প্লিজ খুঁজে দেখুন, কথাটা যদি আপনারা প্রমাণ করে দেন যেটা সত্য নয়, তাহলে আমরা মেনে নেব। দ্বিতীয়ত, যে কোনো যে প্রাথমিক শর্ত একটি সার্বভৌম দেশের সাথে, এমনকি প্রতিবেশী রাষ্ট্র, যোগাযোগ সে সরাসরি আমাদের আর্মি প্রধানের সাথে করতে পারবে না। এটা খুবই প্রচলিত বিষয়, কারণ রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নে এটা হতে হবে ডিপ্লোম্যাটিক উপায়ে, এবং রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তির মাধ্যমেই আসলে যাওয়া উচিত, যে আমরা এই বিষয়টা চাই। তাহলে অর্থটা কি দাঁড়ালো? বাংলাদেশের সরকারকে হটানোর জন্য, বাংলাদেশের যে স্থিতিশীল একটি পরিস্থিতি এবং যেভাবে উন্নয়ন ঘটছিল, সেই উন্নয়নকে ব্যাহত করা এবং তাকে 100 বছর পিছিয়ে দেওয়া, এবং যেখানে বাংলাদেশ আমেরিকার সহযোগিতা, আমি রিপিট করছি, যুক্তরাষ্ট্রের সমন্বিত সহযোগিতায় বাংলাদেশের তৎকালীন সরকার দীর্ঘকালীন সময় ধরে বাংলাদেশকে উগ্রবাদ, সন্ত্রাসবাদ, টেরোরিজম থেকে মুক্ত করেছিলেন।
বাংলাদেশের মুক্ত করেছিলেন এই অর্থে যে পৃথিবীর কোথাও এরকম আমরা তো আর এটাকে সুইজারল্যান্ড বানিয়ে ফেলতে পারবো না, সুইজারল্যান্ডেও হচ্ছে অনেক ঘটনা ঘটে, কিন্তু বাংলাদেশে এই যে নৈরাজ্যবাদ, এই যে মব, এই যে কিলিং, এই যে জ্বালাও পোড়াও, এসবগুলোকে ফিরিয়ে এসবগুলো আনার জন্য এই আন্তর্জাতিক চক্রান্তের সাথে অবশ্যই আমরা প্রমাণিতভাবে যুক্ত। এখন দেখতে পাচ্ছি জাতিসংঘ, যেটা হস্তক্ষেপ, একটি সার্বভৌম রাষ্ট্রের প্রতি এটা সরাসরি হস্তক্ষেপ। এবং আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের, আমি বলবো খুবই জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ওভাল অফিসে ভারতীয় প্রধানমন্ত্রী মোদীকে বলেছেন, যেটা অনেকে অনেকভাবে অন্যভাবে ট্রান্সলেট করে, কিন্তু এটার অর্থটা হলো, যেটা খুব খুব একদম সাধারণ বাংলায় অর্থ হলো যে আপনাদের সম্পর্ক হলো শত শত বৎসরের, এবং শত শত বৎসরের সম্পর্কে আপনি ওনাদের সাথে কাজ করছেন, অতএব এই বিষয়টা আপনারাই দেখবেন। বাংলাদেশ বিষয়টা ভারতের যেহেতু আমাদের সবচেয়ে বড় নেইবার, তারাই দেখবে। এবং সেখানে ডক্টর ইউনূস একটা অ্যাগ্রেশন করেছেন, এখন এটা প্রমাণিত, এর সাথে জাতিসংঘ সরাসরি ভাবে যুক্ত, অর্থনৈতিক ভাবে আমেরিকা বিভিন্ন ডিপ স্টেট যে যুক্ত, সেটা তো আবারও প্রমাণিত হলো। 29 মিলিয়নসের যে বিষয়টা, এর চেয়ে স্পষ্ট ভাবে আমার জানা মতে কোন আমেরিকান প্রেসিডেন্ট এইভাবে নাম্বার নিয়ে এবং দুইজন ব্যক্তির নামে কোন সংস্থাকে দেওয়া হয়েছে, চেক দেওয়া হয়েছে, এর চেয়ে ক্লিয়ারলি বলতে পারেন না। দুঃখজনক হলেও সত্য, যেটা ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনকে আমিও জানিয়েছি প্রশ্নের মাধ্যমে, যে বাংলাদেশের ইউনূস সরকার আপনাকে মিথ্যাবাদী বলেছেন, যে এই বিষয়টা সত্য নয়। যেসব তাহলে ট্রাম্প 29 মিলিয়ন অনর্থক বলছেন, বাংলাদেশকে উনি সরাসরি অভিযুক্ত করছেন, বা বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কাজ করছেন। এই অভিযোগটা আসলেই ইউএস প্রশাসনের জন্য খুবই লজ্জাস্কর, এবং আমার দৃঢ় বিশ্বাস এটার কনসিকুয়েন্স আমরা খুব দ্রুতই দেখতে পাবো। আরেকটি বিষয় আমার কাছে পরিহাস বলেই মনে হচ্ছে, আমি জানি না দস্তগীর ভাই বিষয়টাকে কিভাবে দেখবেন। এই যে কমিশনার প্রধান, উনি হস্তক্ষেপ করলেন, উনি আবার একটি OHCHR রিপোর্ট তৈরি করলেন, যে রিপোর্ট হচ্ছে ওনাদের একেবারে এখন খুব সুস্পষ্ট হয়ে গেল যে রিপোর্টটি কতখানি টেম্পার্ড এবং নিজেদের মন গড়া রিপোর্ট। ওনারা একটি আন্দোলনকে শান্তিপূর্ণ জায়গায় নেবার জন্য একটি সরকার বিভিন্ন পদক্ষেপ নিতেই পারে। আর মামুন ভাই যেমন সুস্পষ্টভাবে বললেন, কোটার এই বিষয়টি তো সরকার মেনেই নিয়েছিল, আর এখন আমাদের পুরো জাতির কাছে অনেক জায়গায় এটা খুব সুস্পষ্ট। মামুন ভাই যেটা বললেন, আমরা নারীরা খুবই ভয় আতঙ্কে রয়েছি, এবং এটাও সুস্পষ্ট যে 5ই আগস্টের ঘটনাটি একটি আসলে জঙ্গি হামলা ছিল। তো এই যে রিপোর্ট, আবার উনি নিজেই হস্তক্ষেপ করলেন, এই বিষয়ে যদি একটু। আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে, যে বিষয়গুলো এরকম ভাবে সুস্পষ্ট পরিষ্কার, যে এটা নিয়ে আর ডিপ কোনো সাইড আলোচনার প্রয়োজন হচ্ছে না। এটা হলো যে ফরমাইশি বিষয়, ফরমাইশি একটা রিপোর্ট। এর চেয়ে ভালো শব্দ, এর চেয়ে উন্নত শব্দ, এর চেয়ে খারাপ শব্দ আমি ব্যবহার করতে পারছি না। বিষয়টা যে দীপান্বিতা আপনি যেভাবে বললেন সেভাবেই বলি। ডক্টর ইউনূসকে আমরা সামনে নিয়ে আসি একটু। ডক্টর ইউনূস উনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বিভিন্ন সরকারের সাপোর্ট নিয়ে উনি বাংলাদেশের সবচেয়ে গরিব জনগোষ্ঠীর একটি অংশ, নিম্নবিত্তের যারা অসহায় এবং তারা নারী, তাদেরকে ইউজ করে উনি পৃথিবীতে নিজকে একজন শান্তিবাদী ইকোনমিস্ট হিসাবে তুলে ধরলেন, এবং ওনার যে ইনফ্লুয়েন্স তৈরি করলেন আমেরিকার ডিপ স্টেট শুধু নয়, আমেরিকার সবচেয়ে পাওয়ারফুল একটি রাজনৈতিক পরিবারের ঘনিষ্ঠতার কারণে, সেইভাবে উনি যখন নোবেল প্রাইজ নিয়ে এই প্রোটোকল গুলো তৈরি করলেন, যে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থার সাথে কাছে উনি সহজে পৌঁছে যেতে পারেন, সেই যে ক্রেডিট গুলো উনি জমা করলেন, সেভিংস গুলো, সেটা কিন্তু এখন প্রতিদিন উনি ব্যবহার করছেন। এটা শুরু করলেন যখন ওনার বিরুদ্ধে মানে প্রমাণিত হলো যে বাংলাদেশে উনি আইন লঙ্ঘন করেছেন, লেবার ল লঙ্ঘন করেছেন, ট্যাক্স আইন লঙ্ঘন করেছেন, এবং অন্যান্য ব্যাংকিং আইন হয়তো বা লঙ্ঘন করেছেন, এবং সেই বিচারগুলো হচ্ছে। তখনই উনি আসলে এখন থেকে উনি কিন্তু ওনার ট্রাম্প কার্ড গুলো ব্যবহার করছেন। কিভাবে ব্যবহার করছেন? এই যে
মেটিকুলাসলি ডিজাইনের অংশ। জাতিসংঘের তুর্ককে কেন সে ফোন করবে বাংলাদেশে? নিশ্চয়ই এটা ইনফ্লুয়েন্স ডক্টর ইউনূস এটাকে প্যারিসে বসে এই কাজটা উনি করিয়েছেন, এবং ইতিমধ্যে বহু ছবি আসছে আমাদের কাছে যেসবগুলো দেখা যাচ্ছে। তারপরে আমরা জানি আমেরিকান ডিপ স্টেটের সাথে উনার কি দহরম মহরম। আমি মামুন ভাইয়ের কথাটা বলে ফেলাতে আমি এটাকে আবার অন্যভাবে বলি যে নেচার সবসময় সুবিচার করে। না হলে গত নির্বাচন যেটা আমেরিকাতে হলো তার 3 মাস আগেও আমাদের বিরাট সংশয় ছিল। আমরা যদিও আন্তর্জাতিক করি, সংবাদ পরিবেশনা করি বা নিয়ে কাজ করি, আমেরিকান ইন্টারনাল পলিটিক্স নিয়ে আমরা প্রশ্ন করি না, ওইসব যা অঞ্চলে যাইও না, কিন্তু এখানে যেহেতু বসবাস করি সেই জন্য আমরা বুঝতে পারছিলাম যে 3 মাস আগেও যে না, ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় কোর্ট কিছু বলে ফেলতে পারে, অমুক হতে পারে, তমুক হতে পারে। কিন্তু 1 মাস আগ থেকে কিন্তু 100% শিওর হয়ে গেলাম যে ডোনাল্ড ট্রাম্প আসছে। এই যে পরিবর্তন, তা এখনো পর্যন্ত বাংলাদেশের যারা ক্ষমতা দখল করলো এই ডাকাতদের মাধ্যমে, তারা কিন্তু ঢোল বাজাচ্ছে যে আমেরিকার পররাষ্ট্রনীতি চেঞ্জ হয় না। যে দেখুন ইউক্রেনে কি হচ্ছে। এবং আপনারা যারা বাংলাদেশে বসে মনে করছেন যে আপনাদেরকে কেউ সহযোগিতা করবে, এটা আপনারা একটু ভেবে দেখুন যে ভলকার তুর্ক যেভাবে কথাটা বলে ফেললেন যে আমি ফোন করেছি, এটা আন্তর্জাতিক আইনি লঙ্ঘন, এবং এটার বিরুদ্ধে বাংলাদেশ সরকার যদি না নেয়, অন্য কোন রাষ্ট্র যদি বলে যে এটা আইনের লঙ্ঘন হয়েছে এবং এটার বিচার হবে, বিচার হতেই হবে, আন্তর্জাতিক আদালতে এটার বিচার হবে। 2 জন প্রাক্তন ডিপ্লোমেট গত 7 দিন আগে বাংলাদেশ ঘুরে আসলেন। উনাদের কেন বলতে হবে যে 29 মিলিয়ন নিয়ে ট্রাম্প সত্য কথা বলেনি? ট্রাম্প তো উনাদের নাম বলেনি। আমি শুধু ফেসবুকে ওনাদের নাম নিয়ে স্ট্যাটাস দিয়েছিলাম যে ওনাদের যে 2 জন এখানে কাজ করেন তাদের ফান্ডিং এর অবস্থাটা কি। জন সরাসরি আমাকে এক্সে বলে ফেললো তোমার সাংবাদিকতার ফান্ডিংটাও জানা উচিত। সো ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না বিষয়টার মতো। আমরা সাংবাদিকতা করি, আমাদের সাংবাদিকতার কাজই হলো খুঁজে বের করা কি ঘটলো বাংলাদেশে, এবং বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো শান্তিপূর্ণ বাংলাদেশকে সম্পূর্ণভাবে একটা অরাজকতা সৃষ্টি করা, মব সৃষ্টি করা, হিন্দুদেরকে মারা, মেয়েদেরকে মানে আর কিভাবে প্রতি সেকেন্ডে, মামুন ভাই, ইটস নট এভরি মিনিট, প্রতি সেকেন্ডে বাংলাদেশ থেকে যে খবর আসে। আর ডক্টর ইউনূস তার নিজের ইনফ্লুয়েন্স ব্যবহার করে সে এখন বাংলাদেশের ইন্টারিম ইল্লিগাল গভর্নমেন্টের কাজ হয়ে উনি করেন কি, ওনার পরিচয়ের মাধ্যমে স্কাই টিভি কে টাকা দিয়ে একটা ইন্টারভিউ, কালকে বিবিসি কে টাকা দিয়ে ইন্টারভিউ, অমুককে টাকা দিয়ে ইন্টারভিউ, এবং তারা তো হার্ড প্রশ্ন করবেই, কিন্তু উনি একদম নির্দ্বিধায় মিথ্যা কথা বলে যাচ্ছেন। বাংলাদেশে কিছুই হচ্ছে না, এটা না, এসবগুলো অতিরঞ্জিত, এখানে কোনো ক্রাইম হচ্ছে না। তো মানুষগুলো যে মারা যাচ্ছে, আজকে যে জাদুঘরে, মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন শর্ট সার্কিট থেকে, কি অলৌকিক ব্যাপার। ওনার ওই রিসেট ব্যাটনটা মনে হয় সব জায়গায় অটোমেটিকলি শুধু 32 নম্বরে চলে যায়, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে যায়। সো আমাদের বাংলাদেশের, আমরা কিন্তু একটা সংকটের মধ্যে ছিলাম ডক্টর ইউনূস যখন ক্ষমতা ইল্লিগালি গ্রহণ করেন, কারণ পৃথিবীতে ডক্টর ইউনূসের ইনফ্লুয়েন্স এত বেশি ছিল। আমাদের ধারণা ছিল যে তিনি যদি বাংলাদেশের জন্য আসলেই কোনো ভালো কাজ করেন তাহলে আমাদের সমর্থন করা ছাড়া তো উপায় থাকবে না। আমরা কোনো রাজনৈতিক, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমরা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না, কিন্তু আমরা বাংলাদেশকে সাপোর্ট করি, আমরা বঙ্গবন্ধুকে সাপোর্ট করি, আমরা জয় বাংলাকে সাপোর্ট করি। এবং বিষয়গুলো হলো যে এই যে আন্তর্জাতিকভাবে চক্রান্ত করে একটি ক্ষমতাসীন দলকে শুধু নয় বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার যে চক্রান্ত, এর চেয়ে পরিষ্কার তো আর বলা যাবে না। এবং আমরা বিশ্বাস করি, ইতিমধ্যে অনেকগুলো বিষয় আপনারা জানেন যে বাংলাদেশে অচিরেই আরো দ্রুত পরিবর্তনের জন্য আন্তর্জাতিক প্রেসার কাজ করছে।
ডক্টর ইউনূসকে সেই বিষয়ে লক্ষ্য রাখা উচিত যে উনি যে লবিং করছেন যেটা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একজন দুজন নয়, বহু গ্রুপ করে, এসবগুলোর ফান্ডিং কোথা থেকে আসছে সেটাও হয়তোবা ডোনাল্ড ট্রাম্প খুঁজে বের করবে। ক্লিন্টন ফাউন্ডেশন এবং ইউএসএইড এর সঙ্গে আসলে এর যে সম্পৃক্ততা, সেটা যদি আপনি আরো একটু ভালোভাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বুঝিয়ে বলতেন, তাহলে একটু মানুষ বুঝতো, সাধারণ মানুষের বুঝবার জন্য ভালো হতো। যে কথাটা বললেন সেখান থেকে আমরা কথা আরো সহজ করার জন্য বলতে চাই, শান্তি যদি বিরাজমান থাকে কোথাও, তাহলে তো শান্তির দূতের কাছে আরেকজন শান্তি প্রতিষ্ঠিত করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো শান্তিটা এক সময় ছিল, তখন জাতিসংঘ বাংলাদেশে যেতে হয়নি শান্তির জন্য কাজ করার জন্য। রোহিঙ্গারা আগেও ছিল, এবং রোহিঙ্গাদের জন্য ইউএন এর প্রধান বা সাধারণ সম্পাদক যেভাবে বলেন, জেনারেল সেক্রেটারি, ওনাকে বাংলাদেশে যেতে হয়নি। তার অর্থ কি? তখন শান্তি ছিল। আমাদের এই কথাগুলো, স্পেশালি আমি আমার কথাটা বলবো, আমার এই কথাগুলো যখন বাংলাদেশের পক্ষে যায়, তখন অনেকেরই ধারণা যে কোন সুনির্দিষ্ট পার্টির পক্ষে আমরা কথা বলছি। আপনাদেরকে ধন্যবাদ, কারণ আমার কথা বাংলাদেশের পক্ষে গেলে যদি কোনো সুনির্দিষ্ট পার্টির জন্য যায়, সেটা আপনি না কেন, সেটা ইউনূস সাহেব আপনি না কেন, অতএব আপনার ওই স্থান থেকে আপনাকে সরে যেতে হবে। একজন আপনার ঘোরতর সাপোর্টার এই কথা বলার ফাঁকেই তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আপনাকে, ডক্টর ইউনূসকে বলছি, আমি ওই কথায় ফিরে আসবো। আপনার এই লাল ঝান্ডাওয়ালা একজন এখনই লিখলেন 2 মিনিট আগে, লেকচার বাদ দিয়ে জনগণের নিরাপত্তা দিয়ে হারামজাদা, নইলে সংস্কার গিলে খাবো। আপনাদের লোকেরাই আপনাদেরকে বলছে যে আমাদের দেশে অশান্তি সৃষ্টি করার পেছনে ভলকার তুর্ক দায়ী, এবং তার গুরু, তার চাকরিদাতা, একটা ক্লাবের সেক্রেটারি। জাতিসংঘকে আমি বহু বছর ধরে, আমি যখন আইনশাস্ত্র নিয়ে মাস্টার্স করছিলাম চার্লস ইউনিভার্সিটি ইন প্রাগ, তখনই আমি তর্কে সবসময় বলে আসতাম, জাতিসংঘ একটি ক্লাব, সেই ক্লাবে তারা বাৎসরিক একটা পিকনিকের আয়োজন করেন। সেই ক্লাবকে ব্যবহার করে পশ্চিমা গোষ্ঠীগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন অনাথ সৃষ্টি তৈরি করে ব্যবসার জন্য। মানুষ কোন সম্পদ নয়, মানুষ হলো ব্যবসার এক একটা গুটি। মানুষকে যদি মানবাধিকারের কোনো বিষয় থাকতো, তাহলে ভলকার তুর্ক এখন বাংলাদেশে গিয়ে কান্নাকাটি করতেন যে ভাই থামা, আমি যে তোমাকে সাপোর্ট করলাম সৈন্যবাহিনীরা, প্লিজ তোমরা ফিরে আসো, ওদেরকে প্রতিহত করো যারা এখন রেপ করছে, যারা মসজিদ মন্দির সব জায়গায়, মসজিদে কালকে 3 জনকে গলা কাটা হলো। তাহলে ভলকার তুর্ক এখন ফোন করে না কেন, এখন বিবিসিতে আসেন না কেন? কারণ এটা ওনার সৃষ্টি, ওনাদের সৃষ্টি, এবং এই সৃষ্টি থেকে এই যে ফান্ডিং এর বিষয়টা মামুন ভাই এর চেয়ে সহজভাবে তো আর বলা যায় না, যে আমেরিকা ইতিমধ্যে ভলকার তুর্কের যে কমিশন, সেখানে কিন্তু টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছেন, যেটা লাগবে না, এটা আমাদের প্রয়োজন নেই। নেটোকে বলছেন যে তোমাদের আরো বেশি, কারণ যুদ্ধ তো আমরা, তোমার আর আমার, রাশিয়া এবং আমার মধ্যে একটি বিরাট মহাসাগর, তোমার পাশের দেশ, যুদ্ধ তো তোমরা করবে, অর্থ তো তোমরা দিবে, আমাদের কাছে তো সে আসতে অনেক দূর, একটা মহাসমুদ্র পাড়ি দিতে হবে। হোয়াই উই উইল ফান্ড সো মাচ? এই সমস্ত বিষয়গুলোকে রক্ষা করার জন্য কৃত্রিম ভাবে যে পরিস্থিতি তৈরি করা হয় পৃথিবীর বিভিন্ন জায়গায়, সোমালিয়ার কথা জানেন আপনারা, সমস্ত ভাবেই বাংলাদেশের মানুষের যে সামাজিক ফ্যাব্রিক, সেখানেই একটা বিরাট শক্তিশালী অস্তিত্ব আমাদের থেকে যায়, যেখানে এটা আফগানিস্তান না, এটা ইরান নয়, এটা এরকম আবহাওয়া রুক্ষ নয়। অতএব আমরা আমাদের যে চর্চা, আমাদের যে কৃষ্টি, সেসবগুলি আমাদেরকে আসলে রক্ষা করে চলে। বাংলাদেশে যে ব্যবস্থাটা, এখানে মামুন ভাই কি কাছে ফিরে যেতে হচ্ছে বারবার, কারণ এই যে একটা শব্দ ব্যবহার করা হচ্ছে, আমি এটা এখনো পর্যন্ত একবারও ব্যবহার করিনি, কারণ আমরা কথাটা বললেই প্রতিষ্ঠিত হয়। এই যে পালংবাদের কথা বলা হচ্ছে, মার্কসিজম নিয়ে আমার পড়াশোনা আছে, গভীর পড়াশোনা আমি বলতে পারবো। মার্কসিজমের সাথে এই পুরা উল্টা জায়গায়, আমি যদি দক্ষিণে থাকে তাহলে সে হলো উত্তরে, তাকে এটা মিলানোর এই যে চেষ্টা কোনো এক সময় হয়তোবা আমাদের মাওলানা সাহেব করেছিলেন, সেসবগুলো ফেইলবাদ।
একদম ফেলবাদ। দেখুন ফেলবাদকে আজকে 75 ইয়ার্স পরে আমি মোহন ভাইয়ের কাছ থেকে বলছি আর কি, 75 ইয়ার্স পরে তোমরা চেষ্টা করো, এসবগুলো পাগলামি। কারণ ইউ ডু নট হ্যাভ এনি রুটস, তোমাদের নাই পড়াশোনা, তোমাদের নাই গবেষণা, তোমাদের নাই রুট টু দ্য পাবলিক, তোমাদের কোনো ধরনের কোনো রাজনৈতিক শক্তি তোমরা না। এখন পালনবাদ একজন পালনকারীকে, মানে আমি ইয়ে করছি, আইরনি করছি যে এই যে নতুন একটা পার্টি তৈরি করে বাংলাদেশে তোমরা ক্ষমতা দখল করবে, সেটা ডক্টর ইউনূস আগেও করেছেন 2011 সনে, এবং এখন তোমাদের সামনে দিয়ে ইয়ে করছেন। সেগুলো টিকবে না, ইতিমধ্যে টিকছো না। অতএব সময়ে এটা সময় হয়ে গেছে যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে, তারপরেও যেটা মামুন ভাই কালকেই বলেছেন যে বিচার তোমাদের হবেই, বাংলার মানুষ তোমাদের বিচার করবে, এবং সেই বিচার, এটা জাস্টিস তোমাদেরকে নিতেই হবে, এটাই হবে স্বাভাবিক। কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতিতে উনি কেন যাচ্ছেন? অ্যান্টোনিও গুটেরেস যাচ্ছেন নিজেকে রক্ষা করার জন্য, এবং ডক্টর ইউনূসের সাথে যেহেতু ওনার ব্যক্তিগত সম্পর্ক রয়ে গেছে, আমি আগেই বুঝেছি, বললাম এটা, সেটার একটা ডক্টর ইউনূস এখন যে কাজটি করেন, উনি ফেক হাসি দিয়ে পারছেন না ডোনাল্ড ট্রাম্পের সাথে আসতে, কিন্তু পৃথিবীর অন্যান্য জায়গায় উনি নিজে আমাদের বাংলাদেশের মানুষের টাকা খরচ করে উনি বিভিন্ন দেশ ভ্রমণ করছেন এবং ফেক হাসি দিয়ে হ্যান্ডশেক করছেন। যারা করতে চাচ্ছেন, এরকম বহু ছবি আসে, জোরাজোরি করে হ্যান্ডশেক করে উনি ছবি পাঠাচ্ছেন জনগণকে ধোঁকা দেওয়ার জন্য যে আমার কাছে সবই কন্ট্রোল আছে। অতএব এই যে উনি বাংলাদেশে যাচ্ছেন, এটা শুধুই দুই পক্ষের জন্য, তারা যে দুই পক্ষ যারা মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশকে অশান্তিতে ভরে দিলেন, তাদের জন্য। আর জাতিসংঘকেও দেখাতে হবে যে ইউরোপ থেকে ফান্ডিং পাওয়ার জন্য, বিভিন্ন জায়গা থেকে ফান্ডিং পাওয়ার জন্য এই বিষয়টা ধরে রাখার জন্য। আমি শেষ করবো, আরেকটা লাইন লম্বা বলে ফেলছি, আরেকটা লাইন বলে আমাদের কিন্তু মনে রাখতে হবে একটা বাস্তব ইনফরমেশন, এটা জানি সবাই আমরা জানি, ইউরোপ ইতিমধ্যে বহু বছর, আমি ইউরোপে 18 বছর বসবাস করি ফিজিক্যালি, দীর্ঘ 18 বছর। অতএব ইউরোপের অবস্থানটা আমি মানে যেটা সবাই জানেন, যারা গবেষণা করেন, যারা পড়াশোনা করেন, তারা জানেন ইউরোপে কোনো রিসোর্স নেই। ইউরোপ যেহেতু সভ্য এবং একটা সিস্টেম কাজ করে গণতান্ত্রিক, সেই জন্য ইউরোপ পৃথিবীর সমস্ত জায়গা থেকে রিসোর্স হয় জোরে, না হয় ডিপ্লোমেসি করে, না হয় দখল করে তারা রিসোর্স, এবং আমেরিকার রিসোর্স যদি বন্ধ করে দেয়, রাশিয়ার রিসোর্স বন্ধ করে দেয়, ইউরোপ বন্ধ করে ডুবে যাবে আগামীকাল সকালবেলায়। এই কথা আমি যে সত্য বলছি না, এটা চ্যালেঞ্জ করে বললাম যে আপনারা মিথ্যা প্রমাণ করেন। ইউরোপ সম্পূর্ণ রিসোর্সহীন। অতএব ইউরোপ যে ইয়াটা করছে, ইউরোপ হলো আমেরিকার এক্সটেন্ডেড হ্যান্ড, এবং তারা শুধু দিন গুনছে, 24 ঘন্টা গুনছে, তারা মিনিট গুনছে যে আগামী 4 বছর কখন শেষ হবে, তারা আবার তাদের আগের জায়গায় ফিরে যাবে। 4 বছর দীর্ঘ সময়। আমি কথার শেষে সবসময় বলি, যখনই এখন কথা বলছি সবসময় বলি যে ইউনূসের সময় ফুরিয়ে আসছে, পৃথিবী আপনার জন্য সংকুচিত, বাংলার জনগণ আপনাকে আসলেই আর 1 সেকেন্ডের জন্য এই যে অরাজক পরিস্থিতি, ইল্লিগালি যে আপনি বসে নির্দ্বিধায় মিথ্যা বলছেন, একজন শিশু, তার জন্য আপনি একবারও আসলেন না, মিডিয়ায় আসলেন না, বললেন না একটি কথা। 32 নম্বরের কথা তো বললামই না। বাংলাদেশের একটি শিশুর এত বড়, আমি শব্দগুলোই বলতে পারছি না, আমি স্ক্রল করতে পারি না ইয়াতে, ফেসবুক সামাজিক মাধ্যমে। আমার যদি কষ্ট হয়, আপনি দেশের প্রধান, আমি বলছি এক্সিকিউটিভ প্রধানের যে পদে আপনি দখল করলেন, সেখান থেকে একটি শব্দ বলছেন না, আর মিথ্যা কথা বলছেন আন্তর্জাতিক মিডিয়ার সামনে এসে যে বাংলাদেশে কোনো অপরাধ সংগঠিত হচ্ছে না, এর জন্য বিচার অবশ্যই হবে, বাংলার মানুষই আপনার বিচার করবে, এবং আন্তর্জাতিক পরিস্থিতি আপনার সম্পূর্ণ ভাবেই বিপরীতে এই মুহূর্তে। অতএব আপনার বন্ধু অ্যান্টোনিও গুটেরেস সহ যাদেরকে দেশে নিয়ে আসছেন, বা গত 1 সপ্তাহে যাদেরকে নিয়ে আসছেন, তাদের কোনো বিষয়ই আপনাকে ক্ষমতায় ধরে রাখতে পারবে না। এই যে রিপোর্টটি আমরা দেখলাম ভলকার তুর্কের করা OHCHR, সেখানে পুলিশের ব্যাপারে তেমন কিছু বলা নেই, অথচ জেনোসাইডের যে সংজ্ঞা, যে একটি পার্টিকুলার এথনিসিটি, ন্যাশনালিটি কিংবা রেস যদি তাদেরকে টার্গেট করে নিঃশেষ করে দেওয়ার জন্য কোনো হত্যা হয়, সেটা গণহত্যা। যদি আমরা গণহত্যার অনেক অপপ্রচার শুনেছি, কিন্তু মূলত আসলে গণহত্যা
যদি আমাদেরকে বলতে হয়, পুলিশদেরকে যে হত্যাটা করা হয়েছে সেটাই আসলে রিয়েল গণহত্যা। সেই বিষয়ে আসলে এই রিপোর্টে আমরা তেমন কিছু পাইনি, এবং খুব অল্প সংখ্যক সংখ্যা, যেটা কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে প্রায় 3,500-এর উপরেই আসলে পুলিশ হত্যা হয়েছে। আপনি বলায় আমার এই জিনিসটি এক্ষুনি মনে পড়লো আর কি। দস্তগীর ভাই, আপনার কাছে জানতে চাইবো, মামুন ভাই যে শঙ্কার কথা বললেন, যেই দিকের একটি সম্ভাবনার, আমি বলবো সম্ভাবনা নয়, এটা আতঙ্কের একটি বিষয়, এবং একটি সুন্দর কথা বললেন, বিকজ আমাদের রয়েছেন, আমাদের জন্য ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা তার থেকে পাওয়া একটি আসলে সার্বভৌম দেশে বসবাস করছি, তো আমাদের সেই ইতিহাস রয়েছে। ইতিহাস রিপিটেড হয়, কখনো নিঃশেষ করা যায় না, যদিও সেরকম অনেক ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা আমারও বিশ্বাস, আমাদের বিশ্বাস, বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াবে এবং কথা বলবে। তারপরও আমি আপনার কাছে আসলে জানতে চাই যে এর থেকে উত্তরণের কি কোনো আশার বাণী আপনি আমাদের শোনাতে পারেন? অসংখ্য ধন্যবাদ দীপান্বিতা। রাত্রি যত গভীর হয়, ভোর তত কাছে। বাংলাদেশ আর্মির সম্বন্ধে যে আলোচনাগুলো আমরা করছি, বাংলাদেশ আর্মিকে একটা বিষয় তাদের কি দ্রুততম সময়ের মাঝে বের হয়ে আসতে হবে এবং করতে হবে। সেটা কি? ভলকার তুর্ক অনধিকার বা আইন লঙ্ঘন করে যে কাজটি করেছেন, বাংলাদেশ আর্মিকে ফোন করে বলেছেন যে আপনারা বাংলাদেশের মানুষের শান্তি রক্ষার কাজে যদি ব্যবহৃত হন, তাহলে আন্তর্জাতিক শান্তি রক্ষায় আপনারা যেতে পারবেন না। এটা ওনার ক্ষমতাই নেই, যেটা মামুন ভাই প্রথমেই বললেন। আমরা জানি যে ইউনাইটেড নেশনস এর যে হিউম্যান রাইটস কমিশন, তাদের এই ধরনের কোনো অধিকার নেই যে কে যাবে কি যাবে না। এটা আমরা প্রথমে বললাম, আমি রিপিট করলাম। কিন্তু যেহেতু বাংলাদেশ আর্মির প্রধানকে 3রা অগাস্ট বলতে শোনা যায় যে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে, এটা থেকে আমরা ট্রান্সলেশনে যেতে পারি বা অ্যানালাইসিসে যেতে পারি যে এটার কথাই উনি হয়তো মেনশন করেছেন। অতএব এটা ওনাকে কিন্তু বুঝতে হবে, বাংলাদেশ আর্মিকে কিন্তু বুঝতে হবে। যারা আমাদেরকে শুনছেন, অনেক মানুষ শুনছেন, আমি দেখলাম, ভবিষ্যতে যারা শুনবেন, আপনাদের বাড়িতে আপনাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন আর্মিতে, তাদের মাধ্যমে সংবাদটুকু প্রত্যেক আর্মির কাছে যেতে হবে যে আপনারা কিন্তু ইতিমধ্যে মেটিকুলাসলি ডিজাইন করে ব্ল্যাকমেইলড হলেন, এবং একবার যে ব্ল্যাকমেইল হলো, আপনাদেরকে কিন্তু বারবার ব্ল্যাকমেইল করবে, কারণ আপনারা ভয় পেয়ে গেলেন। 18 কোটি মানুষকে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করবেন বলে শপথ করে আমাদের বাংলাদেশের জনগণের টাকায় আপনারা প্রশিক্ষণ নিচ্ছেন, এবং সেই টাকার উপরি হিসাবে আপনারা যাচ্ছেন বাইরের পৃথিবীতে শান্তি রক্ষা, এবং আমাদের বাংলাদেশের আর্মিদের প্রশংসা আছে সেখানে। কিন্তু আপনাদেরকে কিন্তু এখন ব্ল্যাকমেইল করা হলো ইল্লিগালি। অতএব আপনাদের শিরোধারা আপনাদের দাঁড়াতে হবে। আমি এটা অন্যভাবে বলতে চাই, বাংলাদেশ আর্মিকে যদি আপনারা রক্ষা করতে চান, আর্মিদেরকে বলছি, তাহলে আপনাদেরকে এটা বের হয়ে আসতে হবে, এবং বাংলাদেশের জনগণের শান্তিতে আপনারা প্রথম দেখাতে হবে যে আমরা এটা পারি, এবং আমরা ভবিষ্যতে যাতে বাইরে যেতে পারি। ওইটা আপনাদের প্রধান কাজ নয়। শান্তি রক্ষাটা আপনাদের, বাইরের পৃথিবীর শান্তি রক্ষাটা আপনাদের প্রধান কাজ নয়। আপনাদের প্রধান কাজ হলো বাংলাদেশে শান্তি রক্ষা করা। আপনাদের প্রধান কাজ হলো যেই বাংলাদেশের জন্য আপনি শপথ করেছেন, সেই বাংলাদেশের যে স্থপতির বাসভবন, যেটাকে 32 নম্বর কেমন, অনেকেই বলে যে 10 নম্বর ইয়াতে ডাউনিং স্ট্রিটের মতন বলা হয়। নো, 32 নম্বর ইজ 32 নম্বর। এটার পৃথিবীতে 32 নম্বর আমরা সবাই জানি 32 মানে কি। সেই 32 নম্বরকে যখন আক্রমণ করা হয়, বুলডোজার আনা হয়, তখন আপনারা সেইটাকে শান্তি রক্ষা করতে পারেন না, আপনারা আছেন বাইরে যাওয়ার জন্য। এটা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। আমি আহ্বান করছি, যেহেতু ইতিমধ্যে আমেরিকান প্রশাসন সহ অনেক ইনফ্লুয়েন্সিয়াল গ্রুপগুলো জাতিসংঘকে বলছে যে আপনারা তো আইন লঙ্ঘন করেছেন সেখানে। অতএব সেটা বাংলাদেশের আর্মিকে এখনই বলতে হবে যে আমরা কারো দ্বারা ইনফ্লুয়েন্স নই, এবং আমরা বাংলাদেশের মানুষের শান্তির জন্য কাজ করব, বাংলাদেশের মানুষকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করব, এবং সেই জন্য আপনাদেরকে এটা প্রমাণ করতে হবে।
প্রমাণ করতে হবে যে আপনাদের এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার কিন্তু অন্য কেউ আপনাদেরকে দেয়নি। শেখ হাসিনার সরকারের সময়ে কিন্তু আসলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আপনাদেরকে নামানো হয়নি। আপনাদেরকে বলা হয়েছিল শান্তি রক্ষা করো, আপনাদেরকে বলা হয়নি গুলি করো। আপনাদেরকে বলা হয়েছিল যারা আসবে আর আমরা সরকার তাদের মাঝে যাতে শান্তি থাকে, এই শান্তি বজায় আপনারা রাখেননি। আপনারা ইনফ্লুয়েন্স হয়েছেন ভলকার তুর্কের মাধ্যমে। বাই দ্য ওয়ে, ভলকার হলো জার্মান শব্দ, ওয়াকার হলো ইংলিশ শব্দ, আপনি কিন্তু ওয়াকার। অতএব দুইজনের সাথে কথা বলছেন। অতএব আপনারা কিন্তু এই বিষয়টাকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। এখন দীপান্বিতা, ভবিষ্যতের বাংলাদেশ, আমরা ভবিষ্যতের বাংলাদেশ সোনার বাংলা সবসময় এটা বিশ্বাস করি এবং সেখানেই যাবে। কিন্তু গত দীর্ঘ সময় ধরে বাংলাদেশের গত যে সরকারকে হটিয়ে দেওয়া হলো, বলবো মানে হটিয়ে দেওয়া, জোর করে ক্ষমতাটা দখল করা হলো, সেই সরকারের হস্তক্ষেপে বা তাদের কাজে বাংলাদেশের প্রায় সকল সন্ত্রাসীরা, উগ্রবাদীরা জেলে ছিলেন। আপনারা জানেন জুলাই মাসে নরসিংদীর জেল ভেঙে সবাইকে বের করে নিয়ে যাওয়া। ডক্টর ইউনূস এসে তো একদম দরজা খুলে দিলেন সবাই। এর জন্য যারা রেপিস্ট তারা এখন রেপ করছে, যারা খুনি তারা খুন করছে, যারা ডাকাত তারা ডাকাতি করছে, যারা অন্য মানুষের প্রতিহিংসা জমি দখল করবে তারা জমি দখল করে ওখানে মানসিক হাসপাতাল বানাচ্ছে। কিন্তু এই বিষয়গুলোকে আমরা বাঙালিরাই প্রতিহত করবো। আপনারা জানেন 1971 সনে এই বাংলাদেশে কত হাজার বিদেশি সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং তারা অস্ত্র সহ। আমরা তো সিভিল ওয়ার চাচ্ছি না, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমি একদম ব্যক্তিগত পর্যায়ে এই কথাগুলো বলি। আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতিমধ্যে এটা প্রস্তুত যে বাংলাদেশের জাতিসংঘের হস্তক্ষেপে একটি অশান্তি পরিবেশ তৈরি হয়েছে, যে এক ভাই আরেক ভাইকে হত্যা করছে এবং অল্প সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে হত্যা করছে। অল্প সংখ্যক উগ্রবাদীরা বেশি সংখ্যক মানুষের, যারা বাংলাদেশকে ভালোবাসে, তাদের উপর আক্রমণ চালাচ্ছে। অতএব সেখানে সিভিল ওয়ারের খুব সম্ভাবনা, যেটা হয়তোবা এই যে ইউএন চিফ উনি যে যাচ্ছেন, উনি কি সেটাকে আরো উৎসাহিত করার জন্য যাচ্ছেন কিনা এটা ব্যক্তিগত পর্যায়ে জেনে, কিন্তু আন্তর্জাতিক ভাবে বলতে পারি যে উনি যদি এই স্টেপে যান তাহলে বাংলাদেশের সিভিল ওয়ারটাই যদি ঘটে তাহলে ওনাদের সকলকেই বাংলাদেশকে সমূলে উৎপাদনের একটা সুযোগ তৈরি হবে, যাতে করে, যেটা 71-এ সম্ভব হয়নি। কারণ 71-এর দেখুন 9 মাসের যুদ্ধে আমরা দেশকে স্বাধীন করি। 9 মাসের যুদ্ধের এই স্বাধীনতার ফসল হিসাবে আমরা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য আমাদের সকলকেই প্রায় ক্ষমা ঘোষণা করা হয়েছিল। কিন্তু একটা বিদ্রোহ, সেটা ছিল আমাদের, সেটা হলো বিদ্রোহ, সেটা ছিল আন্দোলন, সেটা ছিল আমাদের স্বাধীনতা সংগ্রাম, এবং সেটা ছিল ডিক্লার্ড স্বাধীনতা সংগ্রাম। সেটা ছিল দীর্ঘকালীন ডিক্লারেশনের পরে যে আমরা স্বাধিকার চাই, আমরা বাংলাদেশের স্বাধিকার চাই, বাংলাদেশ নাম। অতএব সেখানে একদম ক্লিয়ার ছিল আমাদের ভবিষ্যৎ কি, এবং সেটাকে এখন আপনারা পিছনে ফিরিয়ে নেওয়ার যদি পরিকল্পনায় ব্যস্ত থাকেন, এই বাংলাদেশের মানুষ এটাকে দিবে না। আন্তর্জাতিকভাবে আমেরিকান প্রশাসন বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ যাতে কোনো ক্রমে সৃষ্টি না হয় সেটার জন্য পিএম মোদির সামনে বা ডোনাল্ড ট্রাম্প উনি নিজে আমাদের সামনে বলেছেন, যেটা ভিডিও রেকর্ড আপনারা পেতে পারেন। ইতিমধ্যে আমেরিকান প্রশাসন, যারা আমি বলবো তুলসী গাবার্ড সহ বাংলাদেশে যে উগ্রবাদের সৃষ্টি হলো, ক্রস বর্ডার সন্ত্রাসবাদের সৃষ্টি হলো, ডক্টর ইউনূস যে কথাটা বললেন যে ভারতের 7 সিস্টারে অসুবিধা হবে, ওয়েস্ট বেঙ্গলে হবে, এমনকি বার্মাতে হবে, এই কথাগুলো যা আমাদের ওয়াশিংটন ডিসিতে ডিপ্লোম্যাটদের মাঝে এবং স্পেশালি বলবো ন্যাশনাল সিকিউরিটি যে অর্গানাইজেশন রয়েছে ইউনাইটেড স্টেটসের, তারা গভীরভাবে অ্যানালাইসিস করছেন যে হোয়াটস রিয়েলি হ্যাপেনিং ইন বাংলাদেশ। কেন ডক্টর ইউনূস এদের উপর ভরসা করছেন? কেন আপনারা পৃথিবীর কোথাও, এই মুহূর্তের পৃথিবীর কোথাও নিষিদ্ধ হিজবুত তাহরির কোনো মিছিল বা কোনো আয়োজন কেউ বরদাস্ত করে না, আর বাংলাদেশে তারা আগে ঘোষণা করে, তারপরে তারা মিছিল করে 1.5 ঘন্টা, তারপরে আপনারা এটা দেখানোর জন্য আন্তর্জাতিক ভাবে যে এটা আওয়ামী লীগের। আমি খুব অস্থির, মানে কি বলবো, কি একটা বিশ্রী বিষয়, হিজবুত তাহরির আয়োজন নাকি আওয়ামী লীগ করেছে।
সমস্ত খারাপ কাজগুলো যখন আয়োজন করেন, আপনারা তো ডেভিল হান্ট করলেন কোথায়? অতএব হিজবুত তাহরীর বাংলাদেশে তারা 2-3 ঘন্টা ব্যাপী সন্ত্রাস চালালো, মিছিল করলো এবং বাংলাদেশকে একটা ইসলামী আন্দোলন, ইসলামী খেলাফত হিসাবে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা, এটা কিন্তু মার্কিন প্রশাসন গভীরভাবে দেখছে। কারণ পৃথিবীর কোন স্থানে যখনই উগ্রবাদের সৃষ্টি হয়, তাদের প্রথম ইয়েই হয় যে মার্কিন ধ্বংস করো, সামথিং লাইক দ্যাট, যেটা একসময় বামপন্থীরা আগে বলতো মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, নিপাত যাক। আমরাও ছাত্র আন্দোলনের সময় এইসবগুলো বলেছি। কিন্তু মার্কিনীরা পৃথিবীর সমস্ত জায়গায় খবর রাখে। ডক্টর ইউনূসের যে রাজনৈতিক বন্ধুত্ব এখানে, তারা এই মুহূর্তে যেহেতু ক্ষমতাসীন নন, অতএব ডক্টর ইউনূসের জন্য সবচেয়ে মানে এক্সিট ওনার নেই, আসলে নেই। কারণ কি, যে ঘটনাগুলো ঘটলো, 32 নম্বর ভাঙা হলো, হাজার হাজার মানুষকে হত্যা করা হলো। দীপান্বিতা, এই কথাটা আমি আবার ফিরিয়ে আনি। আমি যখন স্টেট ডিপার্টমেন্টে, আমি প্রায় 10